স্থানীয় সংবাদ শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর, রেশন দুর্নীতিকাণ্ডে বিরাট মোড়, চার্জশিটে কি উল্লেখ, তোলপাড় ফেলল ইডি। লোকসভা ভোটের আগে রাজ্যে 1 লক্ষেরও বেশি দুয়ারে সরকারের ক্যাম্প। সর্ষের মধ্যে ভূত নেই তো, সংসদে হানা নিয়ে সংশয় কুণালের। এশিয়ান হাইওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত 3। বর্ধমান স্টেশনে ভেঙে পড়ল বিরাট জলের ট্যাঙ্ক, মৃত 3, আরও মৃত্যুর আশঙ্কা। আসছি বিস্তারিত খবরে। বর্ধমান স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড, স্টেশন চত্বরে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক ভেঙে ইতিমধ্যেই জখম বেশ কয়েকজন। বর্ধমান স্টেশনে 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে ভেঙে পড়ল এই জলের ট্যাঙ্ক, তাতে 3 জনের মৃত্যু ঘটেছে বলে খবর। প্ল্যাটফর্মের শেড ভেঙে গুরুতর জখম হন বেশ কয়েকজন। এই ঘটনার কারণে বর্ধমান স্টেশনের 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এর আগেও বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছিল। গত 2020 সালে 4 জানুয়ারি বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বার ভেঙে একজনের মৃত্যু হয়েছিল। এবারও মারাত্মক ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে। রেশন দুর্নীতির টাকাতেই শতাধিক সম্পত্তি, নামে বেনামে এই সমস্ত সম্পত্তির মালিক রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমান। এই দুর্নীতির চার্জশিটে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্ত করতে গিয়ে কোটি কোটি টাকা সরিয়ে ফেলার তথ্য প্রমাণ সামনে এসেছে ইডির। একাধিক সংস্থা খুলে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে রেশন দুর্নীতির টাকা। একই সঙ্গে নামে বেনামে সম্পত্তি কেনার ক্ষেত্রেও লগ্নি করা হয়েছিল টাকা। ইডি চার্জশিটে দাবি করেছে বাকিবুর রহমানের নামে বেনামে 101টি সম্পত্তি কিনেছিলেন। এই সম্পত্তির বর্তমান বাজার মূল্য 9,72,87,861 টাকা বলে আদালতে জমা পড়া চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। জাত চেনাচ্ছেন রিঙ্কু, কেকেআর এর হয়ে ফিনিশারের তকমা ছেড়ে ফেলে তিনি এখন কমপ্লিট প্লেয়ার। তবে তা নিয়েও কোনো স্বস্তি নেই, কারণ এই পারফরমেন্স দেখিয়েও কি বেতন বাড়বে, তাই প্রশ্ন রিঙ্কু ফ্যানদের মনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি20 সিরিজে এখন পর্যন্ত দারুণ পারফর্ম করছেন রিঙ্কু সিং। 2 ম্যাচে একদম শেষে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন রিঙ্কু। টিম ইন্ডিয়াও 2 ম্যাচেই জয় পেয়েছে। রিঙ্কুর থেকে ফের ভালো পারফরমেন্স আশা করছে ওয়াকিবহল মহল। 20তম ওভারে টানা 5 বলে 5টি ছক্কা মেরে আইপিএল 2023-এ লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন। আইপিএল এর পারফরমেন্সের ভিত্তিতে টিম ইন্ডিয়াতে জায়গা পান তিনি। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে রিঙ্কু কত বেতন পান তা নিয়ে সবসময় প্রশ্ন ঘোরে ফ্যানদের মধ্যে। সেই বেতন জানলে নিশ্চিতভাবে চমকে যাবেন। রিঙ্কু সিং ঝড়ের গতিতে রান তোলার জন্য বিখ্যাত, ফলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির নিলামে এখন তাকে চাইতো। বর্তমানে তিনি আইপিএল থেকে প্রতি মরশুমে বেতন পান মাত্র 55 লক্ষ টাকা। 2021 সালে তার মাইনে ছিল 80 লক্ষ টাকা, কিন্তু 2021 সালের নিলামে কেকেআর তাকে মাত্র 55 লক্ষ টাকায় কিনে নেয়। ফলে তার মানে গত 3 বছরে তার বেতন বাড়ার বদলে কমে গেছে। আর কয়েক মাস বাদেই লোকসভা ভোট, রাজ্য জুড়ে এবার দুয়ারে সরকারের ক্যাম্প হবে 1 লক্ষেরও বেশি। শুধু তাই নয়, এই ক্যাম্প থেকে সমস্ত সরকারি প্রকল্পের জন্যই আবেদন করা যাবে। 15 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত এই সময়সীমা। বকটুই কাণ্ডের 1 বছর পার, হত্যাকাণ্ডের প্রতিবাদে বাম বিজেপি। একদিকে শুভেন্দুর নেতৃত্বে মৌন মিছিল, অন্যদিকে সেলিমের নেতৃত্বে মৌন মিছিল বামেদের। বকটুইয়ে শুভেন্দুর মঞ্চে দেখতে পাওয়া যায় স্বজনহারা মিহিলাল শেখকেও। এদিন হিন্দু ভোট ও সংখ্যালঘু ভোটের পরিসংখ্যান দিয়ে বকটুই কাণ্ড সহ একাধিক ইস্যু টেনে শাসক দলকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের হিংসাকাণ্ডগুলির মধ্যে অন্যতম বকটুই কাণ্ড, যা নিয়ে ঘটনার দিন থেকে একের পর এক তথ্য এসেছে। যেখানে রাজ্যের তরফে এসটিএফ এর তদন্তভার বদলের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে যেতেই 360 ডিগ্রি মোড় ঘুরতে দেখা গিয়েছে। কম্পিউটারের কাজ, মোটা মাইনের সঙ্গে থাকা ফ্রি, এরকম প্রতিশ্রুতি দিয়ে সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছিল দক্ষিণ দিনাজপুরের কয়েকজন যুবককে। গত শনিবার ভিডিও বার্তায় ওই যুবকেরা বাড়িতে জানায় কম্পিউটার নয়, ভিন দেশে তাদের দিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করানো হচ্ছে। কাজ না করতে চাইলে দালালরা তাদের ঘরে আটকে রাখছেন। বিদেশ বিভুঁইয়ে গিয়ে ছেলেরা আটকে পড়ায় আশঙ্কিত পরিবারের লোকেরা। এই পরিস্থিতিতে তারা বালুরঘাটে সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দ্বারস্থও হয়েছেন। তারা জানান, সাংসদ তাদের আশ্বস্ত করেছেন যে তিনি বিদেশ মন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করে যুবকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। সৌদিতে যারা আটকে পড়েছেন তাদের মধ্যে কয়েকজন গঙ্গারামপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব সরকার ও তার ভাগ্নে দেবাশিস সরকার গত 1 ডিসেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। তাদের সঙ্গে আরো অনেকে গিয়েছিলেন। পরিবারের দাবি, জেলারই এক দালালের কথায় তারা সৌদিতে যেতে রাজি হয়েছিলেন। তাদের বলা হয়েছিল কম্পিউটারের কাজের জন্য সেখানে লোক চাওয়া হচ্ছে, বেতনও প্রচুর, কিন্তু সেখানে পৌঁছেই ভুল ভাঙে। গত শনিবার তারা বাড়িতে একটি ভিডিও বার্তায় জানান কম্পিউটারের কাজের বদলে তাদের নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করা হচ্ছে। দিনে 10 থেকে 12 ঘন্টা করে কাজ করতে হচ্ছে তাদের। বিদ্রোহ করায় তাদের একটি ঘরে আটকে রাখাও হয়েছিল। ঠিক করে খেতে দেওয়া হচ্ছে না, বাড়ি ফিরতে দেওয়ার কথা বললে মাথা পিছু 1 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে নিজের কেন্দ্রের ভোটারদের সব
রকম সরকারি পরিষেবা পাইয়ে দিতে মরিয়া সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় বার্ধক্য ভাতা নিশ্চিত করতে তৎপর হয়েছেন সাংসদ। নবান্নকে অভিষেক জানিয়ে দিয়েছেন 31শে ডিসেম্বরের মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় বার্ধক্য ভাতার টাকা রিলিজ করতে হবে। এর আগেও নিজের ডায়মন্ড হারবার কেন্দ্রের বাসিন্দাদের প্রশাসনের মাধ্যমে সরকারি পরিষেবা পাইয়ে দিতে বেশ কিছু পদক্ষেপ নিতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গরিব বরিষ্ঠ নাগরিকদের খুঁজে বের করে তাদের বার্ধক্য পেনশন নিশ্চিত করতে নেমেছেন এই কেন্দ্রের সাংসদ। জানা গিয়েছে অভিষেকের কেন্দ্রে মোটামুটিভাবে 70,000 বরিষ্ঠ নাগরিকের বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন। যোগ্য উপভোক্তাদের সংখ্যা 70,000 ছাপিয়ে যাবে। যোগ্য উপভোক্তাদের একজনও বাদ না যায় তা নিশ্চিত করার চেষ্টা চলছে। নবান্নকে স্পষ্টপুষ্টি অভিষেক জানিয়ে দিয়েছেন 31 ডিসেম্বরের মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় বার্ধক্য পেনশনের টাকা রিলিজ করতে হবে। এই প্রসঙ্গে অভিষেক জানিয়েছেন সরকার বার্ধক্য টাকা না দিলে 1 জানুয়ারি থেকে বার্ধক্য পেনশনের টাকা দেওয়ার নিজেই বন্দোবস্ত করবেন সাংসদ। সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন বুধবার আচমকা দুজন টেবিল পেরিয়ে সোজা নেমে পড়েন ওয়েলে। অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে এভাবে ছুটে যেতে দেখে রীতিমতো আতঙ্ক তৈরি হয় লোকসভা কক্ষে। তাদের হাতে থাকা ক্যান ছুঁড়ে মারতেই গলগল করে বেরোতে শুরু করে হলুদ রঙের ধোঁয়া। পুরো ঘটনাকে সাজানো চিত্রনাট্য বলে দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল বলেন, সামনে লোকসভা নির্বাচন আসছে, তার আগে এই ঘটনা দেখলে মনে হবে বহিরাগত শত্রু আসছে, কিন্তু এটা গভীরভাবে অভিনীত কোনো চিত্রনাট্য নয় তো? এর পেছনে অন্য কোনো মস্তিষ্ক আছে কিনা দেখতে হবে। সরকারের জনবিরোধী ইস্যু থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা নয় তো? সর্ষের মধ্যে ভূত না থাকলে এমন ঘটনা ঘটতে পারে না। তৃণমূল মুখপাত্রের আরো সংযোজন, আজ যা হয়েছে তা গভীরভাবে উদ্বেগজনক। খতিয়ে দেখতে হবে, যদি এটা সত্যি নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার ঘটনা হয় তাহলে এর পূর্ণ দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এশিয়ান হাইওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত হলেন 3 জন। বুধবার বিকেল থেকে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, বীরপাড়া ও ফালাকাট ব্লকের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়। এদিকে বৃষ্টি শুরুর পরপরই মাদারিহাট থানা এলাকার মিল চৌপথিতে 48 নম্বর এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারিহাটের দিক থেকে বীরপাড়ার দিকে যাচ্ছিল একটি ছোট মালবাহী গাড়ি, বিপরীত দিক থেকে আসছিল টমেটো বোঝাই একটি ট্রাক। দুটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ছোট গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারানোয় সেটি হাইওয়ে থেকে উল্টে নিচে পড়ে যায়। দুই গাড়ির চালক ও সহকারীরা আহত হন, তবে কারো আঘাত গুরুতর নয়। ঘটনার তদন্ত চলছে। লক্ষ্য লোকসভা নির্বাচন। ফের ডুয়ার্স জুড়ে শিবির করে সাংগঠনিক ক্লাস শুরু করতে চলেছে শাসক দল প্রভাবিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। ডুয়ার্সের চা বলয়ের একাধিক ব্লককে একসঙ্গে নিয়ে এক দিন ওই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার বীরপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব একটি বৈঠক করে বিভিন্ন জায়গার শিবিরে নির্ঘণ্ট তৈরি করেন। বিভিন্ন বাগানের ইউনিট কমিটিগুলির নেতাকর্মীরা ওই শিবিরগুলোতে যোগ দেবেন। শুরু হবে 19 ডিসেম্বর। সেদিন নাগরাকাটা, মেটেলি ও বানারহাট এই 3 ব্লকের চা বাগানের শ্রমিকরা শিবিরে যোগ দেবেন। জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে নাগরাকাটার আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রকে। উপস্থিত থাকবেন তৃণমূল কেন্দ্রীয় শ্রমিক সংগঠন INSTTU রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 20 ডিসেম্বর শিবির হবে মাদারিহাটে। সেখানে কালচিনি, ফালাকাটা ও মাদারিহাট এই 3 ব্লকের চা বাগানের নেতাকর্মীরা যোগ দেবেন। 21 ডিসেম্বর কুমারগ্রাম, আলিপুরদুয়ার 1 ও আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের বাগানগুলিকে নিয়ে শিবির হবে কুমারগ্রামে। 22 ডিসেম্বর মালবাজার, ক্রান্তি ও জলপাইগুড়ি সদর ব্লকের বাগানগুলিকে নিয়ে শিবির হবে মালবাজারে। রাজ্যের পাওনা আদায়ের লক্ষ্যে নাগারে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করে চলেছে তৃণমূল কংগ্রেস। এ মাসে সেই পাওনা আদায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দরবার করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দিল্লি গিয়েও পঞ্চায়েত মন্ত্রকের বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল বিধায়ক সাংসদরা। জোর করে তাদের এই অবস্থান বিক্ষোভ থেকে তুলে দেয় দিল্লি পুলিশ। বিক্ষোভ রাজনৈতিক আক্রমণের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে কার্টুন যুদ্ধ শুরু করেছে তৃণমূল। নিয়মিত খবরগুলি শুনবার জন্য ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আগের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে 5 গোল দেওয়ার পরের ম্যাচেই আটকে গেল ইস্ট বেঙ্গল। শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসির সঙ্গে গোলশূন্য ড্র করল তারা। গোটা ম্যাচে একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ লাল হলুদ ফুটবলাররা। প্রচুর মিসপাসও দেখা গেল। আগের ম্যাচে ছন্দ একেবারেই খুঁজে পাওয়া যায়নি এদিন। উল্টে জোয়ান মেরার শট বারে না লাগলে হেরেও যেতে পারত ইস্ট বেঙ্গল। তবে ড্র করলেও 6-এ উঠে এলো ইস্ট বেঙ্গল। 8 ম্যাচে তাদের পয়েন্ট 9। স্থানীয় সংবাদ শেষ হলো।